আচ্ছা, রেকর্ডটা অন করে নিলাম। হ্যাঁ, লাগলে রেকর্ড দেওয়া যাবে পরে। আবারও বলছি, ঘাসফড়িং এর এই পেট 11টা খণ্ডে বিভক্ত। 11টা খণ্ডে বিভক্ত। তবে এই খণ্ডগুলোর পিঠের দিকে শক্ত যে টারগাম সেটা থাকে, কিন্তু পেটের দিকে যে নরম স্টারনাম এটাও থাকে। ঠিক আছে, কিন্তু সাইডে যে প্লিউরন থাকার কথা, আমরা জানি 3 ধরনের স্ক্লেরাইট আছে, পিঠের দিকে টারগাম, সাইডে প্লিউরন, আর পেটের দিকে স্টারনাম। ভুলে যেও না, যেন কনফিউজ করো না যেন। তো এই পেটের যে 11টা খণ্ড, এই খণ্ডগুলোর পিঠের দিকে টারগাম আছে, পেটের দিকে স্টারনাম আছে, কিন্তু প্লিউরন জিনিসটা নাই। আচ্ছা, এটা একটা ব্যাপার। আর প্রথম যে খণ্ড, এই খণ্ডটাতে শুধু টারগাম, মানে পিঠের যে শক্ত খোলসটা, টারগাম জিনিসটাই আছে, স্টারনাম জিনিসটা থাকে না। এই জন্য প্রথম খণ্ডটাকে বলা হয় অসম্পূর্ণ উদরীয় খণ্ড, অসম্পূর্ণ খণ্ড। শুধু তাই না, আরেকটা মজার বিষয়, এই যে প্রথম উদরীয় খণ্ডটা, তার আবার দুই পাশে দুইটা ছোট ছোট ছিদ্র আছে, যে ছিদ্র দিয়ে সে শোনে। ওই ছিদ্র দুইটাকে বলা হয় শ্রবণ রন্ধ্র। প্রথম উদরীয় খণ্ডের দুই পাশে দুটি ছোট রন্ধ্র আছে, যে রন্ধ্রের মাধ্যমে সে শোনে। এই যে দেখো, এখানে দেখো ওরা মেনশন করছে ইয়ার, দেখতে পেয়েছো? ইয়ার, এটাই হচ্ছে আসলে ইয়ার বলছে, এটা ঠিক হয় নাই। এটা কি ইয়ার বলে না, এটাকে বলে টিম্পুলা। টিম্পুলা, যে ছিদ্রের মাধ্যমে শোনে, এটাকে বলে টিম্পুলা। ওই ছিদ্রের উপর একটা পাতলা পর্দা বসানো থাকে, শব্দের আঘাতে ওই পর্দাটা কাঁপে, ওই পর্দাটাকে বলা হয় টিম্পেনিক পর্দা। এবং এই পর্দা কাঁপলে পরেই ঘাসফড়িং শুনতে পায়। আমাদেরও এরকম কানের মধ্যে পর্দা আছে, আমাদের পর্দাটা কানের একদম ভেতরে, আর ওদের পর্দাটা কানের ছিদ্রটার উপরে। কানের ছিদ্রটাই টিম্পুলা নামে পরিচিত। এগুলো আমি বলবো। আর একটা মজার ঘটনা আছে, সেটা হচ্ছে ঘাসফড়িং এর দেহের সাইডে কতগুলো ছোট ছোট ছিদ্র আছে। হ্যাঁ, দেহের সাইডে কতগুলো ছিদ্র আছে। এই ছিদ্রগুলোর সাহায্যে সে বাইরে থেকে অক্সিজেন নেয়, আর দেহের মধ্যে যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় সেটা বের করে দেয়। ঘাসফড়িং এর দেহের সাইডে নিচের দিকে আর কি এরকমের ছিদ্র আছে 10 জোড়া। কতগুলো বলেছি বলতো? ছিদ্র আছে 10 জোড়া। হ্যাঁ, এই ছিদ্রগুলোকে বলে শ্বাসরন্ধ্র। ছিদ্রগুলো এইরকম জায়গায় থাকে, ধরো এখানে ওরা দেখায় নাই, এরকম, বুঝতে পারছো? এরকম জায়গাগুলোতে, এরকম এরকম জায়গায় খুব ছোট ছোট, বড় না, খালি চোখে দেখাই যায় না, এরকম 10 জোড়া ছিদ্র থাকে। কিন্তু এই 10 জোড়া ছিদ্রের মধ্যে 2 জোড়া ছিদ্র অবস্থান করে এই মধ্যবক্ষ আর পশ্চাৎ বক্ষের দুই পাশে। আমরা তো জানি বক্ষের 3টা অংশ থাকে, অগ্র, মধ্য আর পশ্চাৎ, মনে আছে না? এখন মনে করো আমি যদি ভাগ করে দেখাই দিই, এটা হচ্ছে পশ্চাৎ বক্ষখণ্ড, এটা এটা মধ্য বক্ষখণ্ড, এটা, আর এটা হচ্ছে অগ্রবক্ষখণ্ড। তার মানে মধ্য বক্ষখণ্ডের দুই পাশে এক জোড়া, আর পশ্চাৎ বক্ষখণ্ডের দুই পাশে এক জোড়া ছিদ্র থাকে, রন্ধ্র থাকে। তাহলে 10 জোড়া রন্ধ্র বা ছিদ্রের যদি 2 জোড়া বক্ষে চলে যায়, আর বাকি থাকে 8 জোড়া, সেই 8 জোড়া ছিদ্র পেটের মধ্যে থাকে। পেটের মধ্যে আবার কোথায় থাকে? পেটে তো মোট খণ্ড 11টা, বলেছি তো, পেটের মোট খণ্ড 11টা। তার মধ্যে প্রথম দিক থেকে শুরু করে 1 থেকে শুরু করে 8 নাম্বার, এই খণ্ডগুলোর দুই পাশে ওই ছিদ্রগুলো থাকে। কিন্তু শেষের যে 3টা খণ্ড, সেইখানে আবার শ্বাসরন্ধ্র থাকে না, কারণ 8 জোড়া তো, প্রথম 8টা খণ্ডের মধ্যেই ওই 8 জোড়া ছিদ্র থাকে, এই পাশে একটা ও পাশে একটা। কিন্তু শেষের যে 3টা খণ্ড, পেটে মোট 11টা খণ্ড, সেখানে কিন্তু আবার এই শ্বাসরন্ধ্র থাকে না। তো এই কথাগুলো আমরা এখন কি করব? লিখবো। লেখো, ঘাসফড়িং এর উদর বা অ্যাবডোমেন, হেডিং দিয়ে আন্ডারলাইন করো। করছো তো নিশ্চয়ই, না? জি স্যার। লেখো, ঘাসফড়িং এর উদর 11টি খণ্ডে বিভক্ত। ঘাসফড়িং এর উদর 11টি খণ্ডে বিভক্ত। প্রথম খণ্ড ব্যতীত অবশিষ্ট খণ্ডগুলির পৃষ্ঠদেশে
টার্গাম এবং অঙ্কীয় দেশে স্টার নাম থাকে। অঙ্কীয় দেশ মানে তলদেশ। প্রথম উদরীয় খণ্ড ব্যতীত অবশিষ্ট খণ্ডগুলির পৃষ্ঠদেশের স্যার এই টার্গাম। জায়গা দিয়ে কি শুরু হচ্ছে স্যার লেখা? না, 2-3 লাইন হয়েছে, 2 লাইন হয়েছে, কথা বলো না। প্রথম উদরীয় খণ্ড ব্যতীত বা প্রথম খণ্ড ব্যতীত অবশিষ্ট খণ্ডগুলির পৃষ্ঠদেশে টার্গাম এবং অঙ্কীয় দেশে স্টারনাম থাকে, কিন্তু কোন প্লিউরন থাকে না। প্লিউরন, PLEURON, প্লিউরন। প্রথম খণ্ড ব্যতীত অবশিষ্ট খণ্ডগুলির পৃষ্ঠদেশে টার্গাম এবং অঙ্কীয় দেশে স্টারনাম থাকে, কিন্তু কোনো প্লিউরন থাকে না। লিখতে পারছো কিনা? প্লিউরন বানানটা স্যার আবার বললে ভালো হতো। PLEURON, প্লিউরন, PLEURON। যদি কেউ জিজ্ঞেস করে টার্গাম কি, স্টারনাম কি, প্লিউরন কি, উত্তর হবে ঘাসফড়িং এর দেহের খোলস যে সকল ছোট ছোট খণ্ড দিয়ে তৈরি তাদেরকে স্ক্লেরাইট বলে। পৃষ্ঠদেশের শক্ত স্ক্লেরাইটকে বলে টার্গাম, তলদেশের নরম স্ক্লেরাইটকে বলা হয় স্টারনাম, সাইডের বা দুই পাশের মাঝারি নরম স্ক্লেরাইট গুলোকে বলা হয় প্লিউরন। মনে রাখতে হবে কিন্তু এই পেটের যে 11টা খণ্ড আছে এদের টার্গাম আছে পিঠের দিকে, স্টারনাম আছে পেটের দিকে, কিন্তু প্লিউরন নেই। লিখছো? প্রথম খণ্ড ব্যতীত অবশিষ্ট খণ্ডগুলির পৃষ্ঠদেশে টার্গাম এবং অঙ্কীয় দেশে স্টারনাম থাকে, কিন্তু কোনো প্লিউরন নেই। লিখতে পারছো কিনা? জি স্যার লিখছি। আর বুঝে লিখছো কিনা? না বুঝলে কিন্তু বলবা, চুপ করে থাকলে আমি বুঝবো না তো। আচ্ছা ঠিক আছে, এবার প্রথম লেখো। প্রথম খণ্ডটির শুধুমাত্র টার্গাম থাকে, কোনো স্টারনাম থাকে না। এটা টার্গাম ছাড়া স্টারনাম নাই, প্লিউরন তো নাই, পেটের মধ্যে তো প্লিউরন থাকবে না, আগেই বলা আছে। প্রথম খণ্ডটির শুধুমাত্র টার্গাম থাকে কিন্তু কোনো স্টারনাম থাকে না, তাই একে অসম্পূর্ণ খণ্ড বলে। প্রথম খণ্ডটির শুধুমাত্র টার্গাম থাকে কিন্তু স্টারনাম থাকে না, তাই একে অসম্পূর্ণ খণ্ড বলে। কালকে কিন্তু এই লাইনটা নিয়ে একজন কনফিউশন তৈরি করে দিয়েছিল, কনফিউজড হওয়ার কোনো স্কোপ নাই। প্রথম উদরীয় খণ্ডটির শুধুমাত্র টার্গাম থাকে কিন্তু স্টারনাম থাকে না, তাই একে ভাই কি, হ্যাঁ আমি বলি, ঘাসফড়িং এ অসংখ্য তথ্য আছে, তো দেখা যাচ্ছে যে অনেক সময় দুই একটা আইটেম হয়তো মনে থাকে না, ভুলে যাই, এটা অস্বাভাবিক না। শত শত তথ্য, দেখোই তো কত বই, মানে কত নাম, কত আইটেম, তো যে কারণে অনেক সময় কনফিউজড হয়ে যাওয়া অস্বাভাবিক কিছু না। হ্যাঁ বলো, কি যেন বলতে চেয়েছিলা? স্যার ওই যে আমরা তো আজমল স্যারের বইটা পড়ি, তো আজমল স্যারের বইতেই লেখা যে এর স্টারনাম পশ্চাৎবক্ষের সাথে যুক্ত থাকে। যদি স্টারনাম নাই থাকে তাহলে কিভাবে যুক্ত থাকে এটা স্টারনাম? নিয়ে আমি কালকে কনফিউজড করছিলাম, আমি বললাম তো কালকে একজন আমাকে এটা কনফিউজ করছিল, পরে আমি আরো কয়েকটা বই দেখছি, বুঝতে পারছো? ওই এটাই আমি প্রথম যেটা বলতে নিয়েছিলাম সেটাই সঠিক ছিল, পরে একজন আমাকে চ্যালেঞ্জ করলো যে না তা এরকম না, আমি পরে আবার ওর কথাটাই মেনে নিয়েছিলাম। পরে আমি নিজেও দেখলাম একটা বই তো ওরকম লেখা, পরে আমি রাতের বেলা আরো অনেকগুলো জিনিস দেখছি, আমি গুগলও করছি। আসলে সঠিক তথ্যটা হবে টার্গাম থাকে, স্টারনাম থাকে না, কথা হচ্ছে এটা। স্যার তাহলে কি ওই লাইনটা ভুল, মানে ওইটাই লিখতে আজমল হবে। স্যারের ওই লাইনটা কি আমরা বাদ দিয়ে পড়বো যে হ্যাঁ হ্যাঁ, এর ওটা স্টারনাম পশ্চাৎবক্ষের সাথে শুধু যুক্ত থাকে? টার্গাম থাকে কিন্তু স্টারনাম থাকে না। প্রথম উদরীয় খণ্ডটির শুধুমাত্র টার্গাম থাকে, স্টারনাম থাকে না, এবং এটা লজিক্যাল, আমি গুগলও করেছি কালকে, আর বই আছে বাসায় অনেকগুলো, সবগুলো দেখছি। এটা নিয়ে কালকে একজন কনফিউজ করে দিয়েছে, ওই আজমলের বই তো বাসায় আছে, ওটা দেখে ও হয়তো বা এটা কনফিউজ করছে। আমিও প্রথমে সায় দিছি বলছে, কারণ আমি তখন বই টইগুলো অতগুলো দেখি নাই, আমি নিজে জানতাম যেটা সেটা প্রথম ঠিকই লিখছি, পরে ও যখন কনফিউজ করলো আমাকে, পরে আমিও বললাম যে তাহলে মনে হয় তুমি যেটা বলছো এটাই ঠিক আছে। স্যার পরে বই আমি, কনফিউজ করে লেখা। ওই তো বইগুলোই সমস্যা বেশিরভাগ ক্ষেত্রেই। আচ্ছা, তাহলে আমরা লিখে যাই, প্রথম উদরীয় খণ্ডের শুধুমাত্র টার্গাম থাকে কিন্তু স্টারনাম থাকে না, তাই একে
অসম্পূর্ণ খণ্ড বলে। দাঁড়ি। এবার সাথে লেখো, প্রথম খণ্ডটির উপরের দিকে দুই পাশে এক জোড়া শ্রবণ রন্ধ্র থাকে। এই যে ইয়ার বলেছে ওরা, আমরা ইয়ার বলবো না, শ্রবণ রন্ধ্র থাকে। ইয়ার মানে তো কান, এটা ওরকম পারফেক্ট কান বলা যাবে না। প্রথম খণ্ডটির দুই পাশে উপরের দিকে দুই পাশে, প্রথম খণ্ডটির উপরের দিকে দুই পাশে এক জোড়া শ্রবণ রন্ধ্র থাকে, যাকে টিম্পুলা বলে। টিম্পুলা বানান হচ্ছে TYMPULLA, টিম্পুলা বলে। প্রথম খণ্ডটির দুই পাশে এক জোড়া শ্রবণ রন্ধ্র থাকে, উপরের দিকে, নিচের দিকে না কিন্তু। শ্বাসরন্ধ্রগুলো থাকে নিচের দিকে। মাইন্ডেড, এই গোল গোল দিচ্ছে এগুলো শ্বাসরন্ধ্র। শ্বাসরন্ধ্রগুলো নিচের দিকে। এই প্রথম খণ্ডটিরও কিন্তু নিচের দিকে শ্বাসরন্ধ্র আছে, কিন্তু শ্রবণ রন্ধ্রটা কিন্তু উপরের দিকে। এটা খেয়াল করো। প্রথম খণ্ডটির উপরের দিকে এক জোড়া শ্রবণ রন্ধ্র থাকে, যাকে টিম্পুলা বলে। TYMPULLA, টিম্পুলা। লিখেছ? দাঁড়ি। এই রন্ধ্রের উপরে, এই রন্ধ্রের উপরে টিম্পেনিক পর্দা, এই রন্ধ্রের উপরে টিম্পেনিক পর্দা থাকে, যার সাহায্যে ঘাসফড়িং শ্রবণ করে। টিম্পেনিক পর্দা থাকে, যার সাহায্যে ঘাসফড়িং শ্রবণ করে। এই রন্ধ্রের উপরে টিম্পেনিক পর্দা থাকে, যার সাহায্যে ঘাসফড়িং শ্রবণ করে। লিখছ? এই রন্ধ্রের উপরে টিম্পেনিক পর্দা থাকে, যার সাহায্যে ঘাসফড়িং শ্রবণ করে। লিখছ? জি স্যার। দাঁড়ি। সাথে লেখো, অধিকাংশ ক্ষেত্রে, এই লাইনটা গতকালকে বলা হয় নাই, এটাও ফাইন্ড আউট করছি আমি। অধিকাংশ ক্ষেত্রে নবম, দশম ও একাদশ খণ্ডের, অধিকাংশ ক্ষেত্রে নবম, দশম ও একাদশ খণ্ডের টারগাম আলাদা থাকলেও স্টারনাম পরস্পরের সাথে মিশে যায়। তুমি যদি এই পেছনের দিকে দেখো, শেষের দিকে দেখো, দেখবা যে অধিকাংশ ক্ষেত্রে এরকম হয়, নিচের দিকের যে স্টারনাম থাকে এটা একটার সাথে আর একটা মিলে মিশে যায়। উপরের টারগাম গুলো আলাদা আলাদা বোঝা যায়, কিন্তু স্টারনাম গুলো অনেক সময় একটার সাথে আরেকটা লেপ্টে যায়, মানে মনে হয় যেন একটাই খণ্ড। অল্প অল্প একটু ভাগ করা থাকে, বুঝতে কষ্টই হয়। নিচের দিক দিয়ে বুঝতে কষ্টই হয় যে কোনটা 9 নাম্বার, 10 বা 11। উপরের দিক দিয়ে বোঝা যায় ভালোই। তাহলে এটাও একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। অধিকাংশ ক্ষেত্রে নবম, দশম ও একাদশ খণ্ডের টারগাম আলাদা থাকলেও স্টারনাম পরস্পরের সাথে মিশে যায়। অধিকাংশ ক্ষেত্রে নবম, দশম ও একাদশ খণ্ডের টারগাম পরস্পর আলাদা থাকলেও স্টারনাম পরস্পরের সাথে মিশে যায়। কালকে ওই যে ইয়ে হয়েছে, মানে আমি বিকেলবেলা একটু বের হয়েছিলাম, পড়াতে শুরু করার মানে 2-3 মিনিট আগে বাসার মধ্যে ঢুকছি। ঢুকে কোন রকম পড়তে বসছি তো, আর প্রথমেই ওই আইটেমটা নিয়ে ও একটু কনফিউজ করে দিছে। আমিও ওই জন্য মানে প্রথমে এগ্রি করছি যে হ্যাঁ বোধহয় ও ঠিকই বলছে। আর আমি ওই সময় তো পড়তে বসে তো আর অত বই ঘাটা যায় না, পড়ার সময় তো আর অত বইটই নিয়ে বসা যায় না। তো যে কারণে এটা কনফিউশনটা ছিল, পরে আমি এটা রাতে আবার কনফিউশনটা ক্লিয়ার করছি, ওই যে প্রথম খণ্ডের ব্যাপারে যে কথাটা। আচ্ছা, অধিকাংশ ক্ষেত্রে নবম, দশম ও একাদশ খণ্ডের টারগাম পরস্পর আলাদা থাকলেও স্টার নাম পরস্পরের সাথে মিশে যায়। তবে বায়োলজিতে তুমি এরকম কনফিউশন আরো তৈরি হবে, কনফিউজড আরো হবা সামনে। কারণ এগুলো তো কি বলবো, একটা প্রাণী, তার মধ্যে যে কত রকমের বৈচিত্র্য আছে, তার এক্সটার্নাল, তার ইন্টারনাল, এগুলো কনফিউজড হওয়াটা বা বইয়ের মধ্যেও কনফিউজিং কথা বলা একেবারে অস্বাভাবিক না। কেউ পারবে না একদম 100% কি বলা যায় এররলেস বই লেখা বায়োলজিতে, এটা মানে খুব টাফ।
দেখো প্রথম হাইফেন অষ্টম, প্রথম থেকে অষ্টম পড়ার সময় পড়তে হবে এরকম, প্রথম থেকে অষ্টম উদরীয় খণ্ডের নিম্ন ভাগে ও দুই পাশে, নিম্ন ভাগে মানে নিচের দিকে, প্রথম থেকে অষ্টম উদরীয় খণ্ডের নিচের দিকে দুই পাশে বা নিম্ন ভাগে দুই পাশে, যা লেখো প্রথম থেকে অষ্টম উদরীয় খণ্ডের নিচের দিকে দুই পাশে এক জোড়া করে শ্বাসরন্ধ্র থাকে, এক জোড়া করে শ্বাসরন্ধ্র থাকে। প্রথম থেকে অষ্টম উদরীয় খণ্ডের নিচের দিকে দুই পাশে এক জোড়া করে শ্বাসরন্ধ্র থাকে। প্রথম থেকে অষ্টম উদরীয় খণ্ডের নিচের দিকে দুই পাশে এক জোড়া করে শ্বাসরন্ধ্র থাকে। শ্বাসরন্ধ্র নিয়ে এত টেনশন করার কিছু নাই, পরের দিন আবার আমরা শ্বাসরন্ধ্র নিয়ে কিন্তু আলাদাভাবে পড়ব। প্রথম থেকে অষ্টম উদরীয় খণ্ডের নিচের দিকে দুই পাশে এক জোড়া করে শ্বাসরন্ধ্র থাকে। আমরা গত ক্লাসে সকালে কয়জন ছিলাম? 27। আজকে দুইজন কম কেন? ঘুম থেকে উঠতে পারে নাই? সংখ্যা বাড়া উচিত ছিল, কমে গেল কেন? প্রথম থেকে অষ্টম উদরীয় খণ্ডের নিচের দিকে দুই পাশে এক জোড়া করে শ্বাসরন্ধ্র থাকে। লিখছ? ঠিক আছে, এবার আমরা একটা মজার জিনিস করব। এই যে পুরুষ আর স্ত্রী ঘাসফড়িং এর মধ্যে একটু ডিফারেন্স আছে, এবং এটা অধিকাংশ ডিফারেন্সটা পেটের দিকে থাকে। সেই ডিফারেন্সটা আমরা একটু বোঝার বা লেখার চেষ্টা করব। ঠিক আছে, সেটা দেখো। আমরা এর আগে এই ছবিটাও আনছিলাম, খেয়াল করেছো? এটা কিন্তু পুরুষ ঘাসফড়িং আর এটা স্ত্রী ঘাসফড়িং। তাহলে বড় কোনটা, উপরেরটা না নিচেরটা? নিচেরটা বড় না? স্ত্রী ঘাসফড়িংটা সাইজে কিন্তু বড়। আর স্ত্রী ঘাসফড়িং এর এই যে পেটটা লম্বা সুচালো, বুঝতে পারছো? কিন্তু পুরুষ ঘাসফড়িং এর পেটটা খাটো আর মোটা। আরেকটা বিষয় আছে, পুরুষ ঘাসফড়িং এর ডানাটা একটু বড়, পেটের চেয়েও বড়। আর স্ত্রী ঘাসফড়িং এর ডানাটা পেটের প্রায় সমান সমান, একটু ছোট হতে পারে বা সমান হবে কিন্তু বড় হবে না। এইভাবে আরো কিছু বৈশিষ্ট্য আছে, সেটা আমরা এখন লিখবো। নিচে একটা স্টার চিহ্ন দিয়ে লেখো পুরুষ ও স্ত্রী ঘাসফড়িং এর পার্থক্য। একটা টেবিল করো, টেবিলের বাম পাশে রাখো পুরুষ আর ডান পাশে রাখো স্ত্রী ঘাসফড়িং। পুরুষ আর স্ত্রী ঘাসফড়িং এর পার্থক্য। একটা টেবিল করো, দুই কলাম বিশিষ্ট, বাম পাশে রাখো পুরুষ ঘাসফড়িং আর ডান পাশে রাখো স্ত্রী ঘাসফড়িং। পুরুষের নিচে লেখো পুরুষ ঘাসফড়িং এর নিচে লেখো উদর অপেক্ষাকৃত খাটো ও মোটা। পুরুষ ঘাসফড়িং এর নিচে লেখো উদর মানে অ্যাবডোমেন অপেক্ষাকৃত খাটো ও মোটা। পুরুষ ঘাসফড়িং এর নিচে লেখো উদর অপেক্ষাকৃত খাটো ও মোটা। আর স্ত্রী ঘাসফড়িং এর নিচে লেখো উদর অপেক্ষাকৃত লম্বা ও সরু। উদর অপেক্ষাকৃত লম্বা ও সরু। পুরুষ ঘাসফড়িং এর নিচে লেখো উদর অপেক্ষাকৃত খাটো ও মোটা। স্ত্রী ঘাসফড়িং এর নিচে লেখো উদর অপেক্ষাকৃত উদর অপেক্ষাকৃত পুরুষের ক্ষেত্রে খাটো ও মোটা, আর স্ত্রীদের ক্ষেত্রে কি লিখছো? উদর অপেক্ষাকৃত লম্বা ও সরু। সরু, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এবার তুমি পরের বৈশিষ্ট্য লেখো। পুরুষের নিচে লেখো ডানা উদরের চেয়ে সামান্য বড়। পুরুষ ঘাসফড়িং এর নিচে লেখো ডানা উদরের চেয়ে সামনে অপেক্ষাকৃত বড় বা সামান্য বড়। উপরের ছবিটা দেখো, ডানা উদরের চেয়ে সামান্য বড়। স্ত্রীটার নিচে লেখো ডানা উদরের সমান বা খাটো।
স্ত্রীটার নিচে লেখো ডানা উদরের সমান বা খাটো। নিচের ছবিটা স্ত্রী, সেটা দেখো ডানা উদরের সমান বা খাটো। লিখতে পারছো? ডানা উদরের সমান বা খাটো। আচ্ছা, পরের বৈশিষ্ট্য লেখো। এখানে একটা ছবি দেখো তোমরা, এই ছবিটা তোমাদের আজমলের বইয়ে আছে, আছে নাকি দেখো তো। ছবিটা আজমলের বইয়ে আছে না? স্যার আছে স্যার। হ্যাঁ, তাহলে তোমরা করবে কি, এই যে পার্থক্যটা লিখতেছো তার নিচে পারলে ছবি দুটো একটু এঁকে নিবা, পারলে, না পারলে অত দোষ নাই। এখানে একটা বিষয় আছে দেখো, এই পুরুষের ক্ষেত্রে, পুরুষের এই 10 নম্বর খণ্ডের শেষে, এটা 10 নম্বর খণ্ড, তার শেষে এরকম একটা বাঁকানো একটা স্ট্রাকচার আছে, এটাকে বলে অ্যানাল সার্কি। ওরা লিখছে সার্কাস, আসলে হবে সার্কি, CIRCI, সার্কি, অ্যানাল সার্কি। এই জিনিসটা পুরুষ ঘাসফড়িং এর থাকে, কিন্তু স্ত্রী ঘাসফড়িং এর এই জিনিসটা থাকে না। তাহলে এই ক্যারেক্টারটা লেখো, কয় নাম্বার হবে? পার্থক্য কয় নাম্বার হবে এখন? 3 নাম্বার। 3। কেন 3 হবে কেন? ও আচ্ছা, 3 হবে, হ্যাঁ। তাহলে 3 লেখো। পুরুষের নিচে লেখো 10ম খণ্ডের শেষে অ্যানাল সার্কি, CIRCI, সার্কি, ANAL, অ্যানাল সার্কি, CIRCI, সার্কি নামক একটি গঠন থাকে। পুরুষের ওখানে লেখো 10ম খণ্ডের শেষে অ্যানাল সার্কি নামক একটি গঠন থাকে। পুরুষের নিচে লেখো 10ম খণ্ডের শেষে অ্যানাল সার্কি, ANAL, অ্যানাল সার্কি, CIRCI, সার্কি নামক একটি গঠন থাকে। পুরুষের ওখানে লেখো 10ম খণ্ডের শেষে অ্যানাল সার্কি নামক একটি গঠন থাকে। স্ত্রীটার ওখানে লেখো থাকে না, মানে অ্যানাল সার্কি থাকে না। স্ত্রীটার ওখানে লেখো অ্যানাল সার্কি থাকে না, বা থাকে না লিখলেই বোঝা যাবে, থাকে না। অ্যানাল সার্কি থাকে না। লিখছ? আচ্ছা, এবার আবার স্ত্রীটার আবার একটা স্পেশাল জিনিস থাকে, সেটা আবার পুরুষের থাকে না। সেটা দেখো কি, স্ত্রী ঘাসফড়িং কিন্তু ডিম পাড়ে মাটির মধ্যে। হ্যাঁ, মাটির মধ্যে ছোট্ট একটা গর্ত করে, সেটার মধ্যে ও পেটের দিকটা, লেজের দিকটা ঢুকায় দেয়। তারপরে ওই মাটির মধ্যে ও ডিম পেড়ে পরে পেটটাকে বের করে ফেলে। ও যখন দেহটা মাটির মধ্যে ঢুকায়, পেটের দিকে অর্ধেকটা প্রায় ঢুকায় ফেলে। এখন মাটি তো শক্ত থাকে, তাহলে মাটির মধ্যে একটা গর্ত খোঁড়া লাগবে না? তা নাহলে পেটের দিকটা ঢুকাবে কিভাবে? সেই গর্ত খোঁড়ার জন্য একটা কোদালের মতো স্ট্রাকচার থাকে, ওই যে দেখো, এটা একটা স্ত্রী ঘাসফড়িং, কিন্তু তার এই শেষের দিকে দেখো ওই যে কাটার মতো আছে, কাটার মতো, এগুলোকে বলে ওভিপোজিটর। এগুলো বারবার নাড়ালে 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 গর্তের মধ্যে একটা, মানে মাটির মধ্যে গর্ত হয়ে যায়, তখন এটার মধ্যে ও পেটটা ঢুকাতে পারে, তারপর ডিম পেড়ে পেটটা বের করে ফেলে। আর মজার বিষয় হচ্ছে, একবার ডিম পাড়ার পরেই কিন্তু ঘাসফড়িং মারা যায়। বুঝতে পারছো? তো যাই হোক, তো এই যে ডিম তো পারতে হবে, এই কাটার মতো যে গঠন থাকে ওগুলো 6টা থাকে। ওগুলো একটু শক্ত, কাইটিন দিয়ে তৈরি। ওদের দেহের যে খোলসটা কাইটিন দিয়ে তৈরি, আমাদের নখ, গরু শিং, খুর, ওই কাইটিন একই জিনিস, সেই কাইটিন দিয়েই আর কি তৈরি হয় এই কাটার মতো গঠন। এগুলোকে বলে ওভিপোজিটর। ওভিপোজিটর নাম আর কি, ওভি মানে ডিম, আর পজিশন তৈরি করে দেয়, এই জন্য পজিটর, ওভিপোজিটর। এই জিনিসটা স্ত্রীদের থাকে, পুরুষের তো দরকার নেই, এটা পুরুষ তো ডিম পারবে না। তাহলে এটা লেখো এখন, এটা লেখো, এটা স্ত্রীটার নিচে লেখো, স্ত্রীটার নিচে লেখো এটা। উদরের শেষ প্রান্তে কাইটিন দিয়ে তৈরি 6টি, উদরের শেষ প্রান্তে কাইটিন দিয়ে তৈরি 6টি কাটার মতো গঠন থাকে। উদরের শেষ প্রান্তে কাইটিন দিয়ে তৈরি 6টি কাটার মতো গঠন থাকে, যার সাহায্যে এরা মাটিতে গর্ত খুঁড়ে ডিম পাড়ে। উদরের শেষ প্রান্তে 6টি কাইটিন দিয়ে তৈরি কাঁটার মতো গঠন থাকে,
উদরের শেষ প্রান্তে 6টি কাঁটার মতো কাইটিন দিয়ে তৈরি গঠন থাকে। উদরের শেষ প্রান্তে কাইটিন দিয়ে তৈরি 6টি কাঁটার মতো গঠন থাকে, যার সাহায্যে এরা মাটিতে গর্ত খুঁড়ে ডিম পাড়ে। লিখছ? স্যার হুম, অভিপজিটর কি 6টা কাটার মতো থাকে, মানে ওইটা কি কাঁটার 6টাই মতো। থাকে? 6টাই থাকে। ও। উদরের শেষ প্রান্তে কাইটিন দিয়ে তৈরি 6টি কাঁটার মতো গঠন থাকে, যার সাহায্যে এরা মাটিতে গর্ত খুঁড়ে ডিম পাড়ে। দাঁড়ি। এই কাঁটাগুলিকে অভিপজিটর বলে। এই কাঁটাগুলিকে অভিপজিটর বলে। উদরের শেষ প্রান্তে কাইটিন দিয়ে তৈরি 6টি কাঁটার মতো গঠন থাকে, যার সাহায্যে এরা মাটিতে গর্ত খুঁড়ে ডিম পাড়ে। দাঁড়ি। এই কাঁটাগুলিকে অভিপজিটর বলে। এটা লিখবা স্ত্রীদের সামনে, স্ত্রীটার নিচে, স্ত্রীটার কলামের নিচে। আর পুরুষের নিচে লেখো অভিপজিটর থাকে না। পুরুষের কোনো অভিপজিটর থাকে না। পুরুষের অভিপজিটর থাকে না। লিখতে পারছো? জি স্যার। তাহলে মনে হয় 5টা হয়েছে ডিফারেন্স, না? কয়টা হয়েছে? 5টা নাকি? স্যার 4টা। 4টা হয়েছে। 4টা আচ্ছা, 4টা হয়েছে। আচ্ছা, কি কি লিখলাম? ও আচ্ছা, তাহলে 4টাই থাক। আচ্ছা, 4টাই থাক। ও আরেকটা বৈশিষ্ট্য আছে, খুব ইম্পর্টেন্ট। এটা খুব ইম্পর্টেন্ট। এই যে স্ত্রীটা, এই ছবিটার আলোকে দেখলে ভালো বুঝতে পারবা। এখন যে ছবিটা, ওটা ভালো ছিল না, আরেকটা দেয়া যাবে সুন্দর। সেটা হচ্ছে, দেখো এই ছবিটা দেখো। এই পুরুষের যে পেটের শেষের দিকটা উপরের দিকে এরকম নৌকার মতো বাঁকানো, খেয়াল করেছো এটা? পুরুষের পেটের শেষ প্রান্তটা এরকম উপরের দিকে নৌকার মতো বাঁকানো, কিন্তু স্ত্রীটার ক্ষেত্রে ওরকম না, ওটা লম্বা, এরকম সোজা এবং লম্বা, ওভারঅল এরকম। তাহলে এটা একটা বৈশিষ্ট্য। লেখো, পুরুষের নিচে লেখো, উদরের শেষ প্রান্ত, উদরের শেষ প্রান্ত নৌকার মতো বাঁকানো। উদরের শেষ প্রান্ত নৌকার মতো বাঁকানো। আর স্ত্রীটার নিচে লেখো, উদরের শেষ প্রান্ত সোজা, এরকম বাঁকানো কিছু না। উদরের শেষ প্রান্ত নৌকার মতো বাঁকানো। আর স্ত্রীটার নিচে লেখো, উদরের শেষ প্রান্ত সোজা। তাহলে এখন তো 5টা হলো নাকি? উদরের শেষ প্রান্ত নৌকার মতো বাঁকানো এবং স্ত্রীটার ক্ষেত্রে হচ্ছে সোজা। 5টা হয়েছে না? জি স্যার। জি স্যার। একটা মজার কথা বলি, গতকালকে যারা বিকালে পড়ছে, ওরা কিন্তু এইটুকু পড়তেই পারছে। এইটুকু পড়তেই ওদের সময় শেষ হয়ে গেছে। ওই যে বললাম রাশ ছিল, আবার ওই একজন কনফিউজ করে আমাকে আটকায় দিল, ওইটা নিয়ে সময় চলে গেছে। তোমরা কিন্তু এখনো হাতে 25 মিনিট সময় আছে, সুতরাং আমরা সুন্দর করে পরের আর একটা জিনিস পড়তে পারবো। ওরা শুধু আরেকটা ছবি আঁকতে পেরেছে, যে ছবিটা আমি এখন আঁকবো। তোমরা তারপরেও বেশ কিছুটা সময় খালি পাবা। তোমরা গতকালকে যারা পড়ছে সকালে, মানে বিকালে, তাদের চেয়ে একটু, সকালবেলা তো ঠান্ডা মাথায় পড়া যায়, তাহলে সকালে পড়লে কিন্তু পড়া আগায় ভালো, আমার কাছে তাই মনে হচ্ছে। আচ্ছা, এখন আমরা পড়বো যেটা, সেটা আমি ছবি আঁকতে হবে। তোমাদের খাতা নাও। এটা হচ্ছে ঘাসফড়িং এর পরিপাক তন্ত্র। এটার একটা ছবি আঁকবো আমি। খাতা দেখা যায়? জি স্যার। ঠিক আছে, তোমরাও খাতা নাও। লেখো ঘাসফড়িং এর পরিপাক তন্ত্র। এখানে আঁকবো, হ্যাঁ, দেখা যাবে তো? আমি যেরকম আঁকবো সেরকম আঁকবা। বইয়ের মধ্যে আছে, বইয়ের সাথে একটু চেঞ্জ হতে পারে। সরি, কালো কালি কলম নেই। কিচ্ছু না, সোজা সোজা, অত ভয় পাবা না। পরিপাক তন্ত্র তো বোঝো, যে তন্ত্রের মধ্যে খাবার ডাইজেস্ট হয়, আবার ডাইজেশনের পরে অ্যাবজর্পশন হয়, শোষণ হয়, সেটাকে পরিপাক তন্ত্র বলে। ও সরি সরি, আমি মানুষের পরিপাক তন্ত্রের দিকে চিন্তা করে ফেলেছি। এদিকে দাগটা দিও না, দেখলে দাগটা দিও না।
আমি মানুষেরটা তো এরকম, ওইটার দিকে হঠাৎ করে মনোযোগ চলে গেছে। ঘাস ফড়িংয়েরটা তো এরকম না, একটু একটু এইটা ঠিক আছে, উপরের দিক থেকে ঠিক আছে। মানুষের পাকস্থলীটা এরকম বাঁকানো, কিন্তু ঘাস ফড়িংয়েরটা ওরকম বাঁকানো না, এরকম থলির মতো এরকম। ডিফারেন্সটা এখানে, ওদের পাকস্থলী আর ঘাস ফড়িংয়ের পাকস্থলীর মধ্যে একটু ডিফারেন্স মানুষের সাথে। ভালোই হয়েছে, দেখতে পারলাম মানুষেরটা কেমন আর ঘাস ফড়িংয়েরটা কেমন। আসবে তো পরে, মানুষের সাথে ঘাস ফড়িংয়ের পরিপাকতন্ত্রের পার্থক্য কি সেটা কিন্তু পরে আসবে, পড়তে হবে। এরকম একটা ফুলের মতো স্ট্রাকচার থাকে। হয়ে গেল, দেখা যায়। পাকস্থলী না তো, এখান থেকে শুরু করে এই পর্যন্ত পুরোটা পরিপাকতন্ত্র। পাকস্থলী তো শুধু এই ছোট্ট এইটুকু, পাকস্থলী এই ছোট্ট এইটুকু, আর বাকিটা তো পাকস্থলী না, বাকিটা টোটাল পরিপাকতন্ত্র, মুখ থেকে শুরু করে পায়ু পর্যন্ত। বুঝতে পারছো বিষয়টা? এখন একটু দুই একটা জায়গায় একটু শেড দিয়ে দেই, এখানে একটু শেড দিতে পারো এরকম। আবার এটা কিন্তু আলাদা একটা জিনিস, এই যে জিনিসটা আমি এখন শেড দিচ্ছি, সেটা এইখানে এসে শেষ হয়ে গেছে, কিন্তু এই ফুলের মতো গঠনটার পিছনে আটকা পড়ছে, যে জন্য তুমি দেখতে পাচ্ছ না। এই যে কালার করেছি না একটা জায়গা অল্প, সেটা এই পর্যন্ত এসে শেষ হয়েছে। আর এই যে নিচে একটা থলির মতো বা ফানেলের মতো দেখতে পাচ্ছ, সেটা আবার এখান থেকে শুরু হয়েছে। আমি বোঝাতে পারছি কিনা? এই নিচে যে একটা ফানেলের মতো স্ট্রাকচার রাখতেছি, এই যে এই জিনিসটা বোঝার জন্য ডট ডট দিলাম। এই বস্তার মতো বা ফানেলের মতো জিনিসটা এইখানে এসে শেষ হয়েছে, আর উপরে যে কালার করেছে ওইটা আবার এখানে এসে শেষ হয়েছে। তার মানে এইটার শেষ আর এইটার শুরু, তার জয়নিং জায়গাটা হচ্ছে এটা। বুঝতে পারছো তো? বোঝা যাচ্ছে না যাচ্ছে না কথাটা আমার? হ্যাঁ স্যার বুঝছি। হ্যাঁ, এখানে কতগুলো এরকম চিকন সুতার মতো গঠন আছে, এগুলো যদিও পরিপাকের কাজ করে না, এই যে চিকন সুতাগুলো, কিন্তু এখানেই থাকে এরা। আচ্ছা, কোনটাকে কি বলে একটু পরে বলছি। আরেকটা জিনিস আছে, এইখানে তোমার লালা গ্রন্থি আছে দুইটা এরকম। স্যার চিত্রটা একটু নিচের দিকে দেখাইলে ভালো হয়। এই নিচে শেষ করো না এখন? ঠিক আছে। এটা হচ্ছে লালা গ্রন্থি, দুইটা লালা গ্রন্থি থাকে। ঘাস ফড়িংয়েরও কিন্তু লালার প্রয়োজন আছে খাবারটাকে গলাধকরণ করার জন্য। তোমরা কষ্ট হলো এই ভোরের ব্যাচটা ছেড়ে দিবা না কেউ। ভোরের ব্যাচটাই, ভোরের পড়াটাই সুন্দর পড়া হয়। আর এর চেয়েও আগে যদি পড়ো সেটা আবার রিস্ক হয়ে যাবে। শীতকাল আসলে দেখবা যে 7টায় যদি পড়ো তখন এত বেশি ভোর থাকবে, তুমি তখন ওই স্যারের বাসায় যাওয়াটা কঠিন হয়ে যাবে। 8টা এটা ঠিক আছে, এটা পারফেক্ট টাইম। সকালবেলা বেশি পড়বা না, সকালে 8টা থেকে 9টা পড়বা, তারপরে কলেজে যাবা। বিকালে 3 ব্যাচ, সকালে 1 ব্যাচ, এর বেশি পড়া লাগে না। 4টা ব্যাচ যদি পড়ো তুমি রোজ, তাহলে তোমার কয়টা সাবজেক্ট? 8টা সাবজেক্ট তো আর তোমার পড়া লাগে না। দেখা যায় যে 6টা পড়লেই হয়ে যায়। তাহলে একদিন নিবা 3টা, আর একদিন নিবা 3টা, তাহলে লোডটা কম হবে ব্রেনের উপরে। সকালে 1টা পড়বা, বিকালে 2টা পড়বা, যার মানে যখন প্রাইভেট পড়বা আর কি। বিকালে 2টা পড়লে চেষ্টা করবে একটা 3টায় পড়তে আর একটা 5টায় পড়তে, মাঝখানে 1 ঘন্টা গ্যাপ রাখবা। আগে ভাগেই স্যারদের সাথে বুকিং দিয়ে রাখলে তখন এটা তুমি তোমার সুবিধা মতো নিতে পারবা। বুঝতে পারছো? তাহলে হয় কি, ধরো নাহলে তুমি 3টা থেকে 4টা একজনের স্যারের কাছে পড়বা, আবার যদি আরেকজনের কাছে 4টা থেকে 5টা পড়ো
এক হচ্ছে ব্রেনের রেস্ট পায় না, দ্বিতীয় হচ্ছে স্যারদের বাসা তো দূরে দূরে থাকবে, দূরে যেয়ে তুমি দেখবা 5-10 মিনিট দেরি হয়ে যাবে, দরকার তো নাই। তুমি বাংলা ইংরেজিও যদি পড়ো, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি, এই তো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি 4টা, বাংলা ইংরেজি 2টা, 6টা। আইসিটিও পরে পড়লে চলবে, সায়েন্সের স্টুডেন্টরা এমনিতেই মেধাবী, ওর আইসিটি শেষের দিকে এসে এগুলো আগানোর পরে যদি সেকেন্ড ইয়ারে গিয়ে আইসিটি প্রাইভেট করে তাতেই চলবে। ফার্স্ট ইয়ারে অল্প একটু আপটু যা নিজে পারে পড়বে, 2-4টা চ্যাপ্টার হয়তো বুঝবে না, সেগুলো সেকেন্ড ইয়ারে গিয়ে 2-3 মাস পড়লেই হয়ে যাবে। আইসিটি হাফ কোর্স, ওটা নিয়ে অত টেনশনের কিছু নাই। এইভাবে ইয়ে করবা, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি, আর হচ্ছে তোমার বাংলা ইংরেজি। বাংলা ইংরেজিও পড়া লাগে, যেহেতু A+ পাইতে হবে, তোমাদের 90% নাম্বার লাগবে। তো এইভাবে ভাগ করে নিবা যে আজকে 3টা পড়বো, কালকে 3টা পড়বো, তাহলে আর ব্রেনে চাপ পড়বে না। সকালে একটা পড়ে কলেজে চলে যাবে, এরপর এসে বাসায় রেস্ট টেস্ট করে খাওয়া দাওয়া করে 3টা একটা পড়বা, আবার 5টা একটা পড়বা, তাহলে আর ব্রেনে কোনো লোড পড়বে না। তুমি তোমার সুবিধা মতো এরকম টাইম সিলেক্ট করে নিবা। বুঝতে পারছো কি বলছি বিষয়টা? খালি দৌড়াইলেই হবে না, কিন্তু অনেক স্টুডেন্ট আছে টাইম ম্যানেজমেন্ট জানে না, খালি দৌড়ায়, খালি পড়ে, শেষে নিজে আর পড়তে পারে না, দৌড়াতে দৌড়াতে হাঁপায় যায়, নিজে আর সারাদিনে কিছু পড়ে না, তাহলে কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে না। তো আমরা মোটামুটি আঁকছি, হ্যাঁ, এবার আমরা চিহ্নিত করব। হ্যাঁ, খেয়াল করো, একটু মনোযোগ দাও। আমি একসাথে তো আর পুরোটা দেখাতে গেলে আমি এবার খাতা নিচে নামাতে পারি না। এই উপর থেকে শুরু করে এই পর্যন্ত এটাকে বলা হয় অগ্র পৌষ্টিক নালী। অগ্র, এখানে আমি লিখে দিলাম অগ্র পৌষ্টিক নালী। আর এই দাগ থেকে শুরু করে এই পর্যন্ত, এই যে এখানে একটা আবার হালকা দাগ দিয়ে দিলাম, এইটুকুকে বলা হয়, সরি অগ্রটা লিখতে হবে উপরে, তা নাহলে আবার ভুল বুঝবা। এটা হচ্ছে অগ্র, এই উপরের অংশটা হচ্ছে অগ্র পৌষ্টিক নালী। আর এই মাঝ এইটুকু বলা হয় মধ্য পৌষ্টিক নালী। আর এখান থেকে শুরু করে এই শেষ পর্যন্ত এইটুকুকে বলা হয় পশ্চাৎ পৌষ্টিক নালী। অগ্র, মধ্য আর পশ্চাৎ 3 ভাগে বিভক্ত। ঘাসফড়িং এর পুরো পৌষ্টিক নালীটা, পৌষ্টিক তন্ত্রটা বা পরিপাক তন্ত্রটা 3 ভাগে বিভক্ত। খেয়াল করো, এই দাগ পর্যন্ত অগ্র উপরেরটা, তারপর আবার এখান থেকে শুরু করে এইটুকু মধ্য, আর এখান থেকে শুরু করে এই পর্যন্ত পশ্চাৎ পৌষ্টিক নালী, 3 ভাগে বিভক্ত। এবার অগ্র পৌষ্টিক নালীর মধ্যে কি কি আছে সেটা আমরা দেখি। অগ্র পৌষ্টিক নালীর মধ্যে এই প্রথম যেটা, এটা হচ্ছে মুখ। লেখো আমার সাথে সাথে, মুখছিদ্র। তারপরে একটা চ্যাপ্টা জায়গা আছে যেটার মধ্যে খাবারটা নিয়ে ও লালার সাথে মেশায়, আমাদের যেমন মুখের ভেতরে একটা বড় প্রশস্ত জায়গা আছে, মুখবিবর। মুখবিবর। তারপরে এইখানে এরকমের একটু পেশি আছে, যে পেশি দিয়ে চাপ দিয়ে ওরা খাবারটা ভেতরে পাঠিয়ে দেয়। আমাদেরও আছে গলার দিকে, যেটা দিয়ে খাবারটা, জিহ্বার গোড়ায় যেটা দিয়ে চাপ দিয়ে আমরা খাবারটা ভেতরের দিকে পাঠিয়ে দিই, ওদেরও এরকম আছে। এটাকে বলা হয় গলবিল। গলবিল। তারপরে এই যে নল, যেটা দিয়ে খাবারটা পাকস্থলীতে যায়, এটাকে বলে অন্ন নালী। আর এটা তো পাকস্থলী। তবে পোকামাকড়ের পাকস্থলীকে বলে ক্রপ। ক্রপ। মজার বিষয় হচ্ছে এই পাকস্থলীর মধ্যে কোনো খাবার হজম হয় না, শুধু জমা থাকে। খাবার হজম হয় কিন্তু এই জায়গাটার মধ্যে, এই ফানেলটার মধ্যে। বুঝতে পারছো? আমাদের যেমন পাকস্থলীর মধ্যে খাবার হজম শুরু হয়ে যায়, ঘাসফড়িং এর আবার তা না, এটার মধ্যে খাবারটা শুধু জমা রাখে থলির মতো, ক্রপ। আবার এই যে আমি কালার করেছি, এইখানে একটা শক্ত পেশিবহুল একটা মেশিন আছে, যে মেশিন দিয়ে খাবারটাকে ও স্ম্যাশ করে গুঁড়ো গুঁড়ো করে ফেলতে পারে, এটাকে বলে গিজার্ড। গিজার্ড। এটার ভেতরে কেমন স্ট্রাকচার, কি দিয়ে ও মেশিন মানে খাবার গুঁড়ো গুঁড়ো করে, সেটা আমরা পরে দেখবো। এটা একটা মনে করতে পারো চাল গুঁড়ো করা মেশিনের মতো। এটার মধ্যে যদি খাবার এসে ঢোকে, এটার মধ্যে এমন একটা স্ট্রাকচার আছে, খাবারটাকে একদম গুঁড়ো গুঁড়ো করে ফেলবে, কুচি কুচি করে ফেলবে। সেটা আমরা পরে দেখবো, এটার ভেতরটা কেটে আমরা দেখবো পরে। এটার নাম গিজার্ড, এটা মনে রাখবা। একটুখানি বললে ভালো লাগতে পারে। গিলা আছে না, তোমরা বলো না গিলা, পাখি বা মুরগির গিলা আছে না, চেনো নাকি? জি স্যার। হ্যাঁ স্যার। ওইটাই গিজার্ড, ওইটাই গিজার্ড। দেখবো ওইটার মধ্যে ওরা খাবার নিয়ে ওটার মধ্যে খাবারটাকে একদম স্ম্যাশ করে, কারণ ওটার ওয়ালটা এত মোটা, ওয়ালটা এত পেশিবহুল, খুব জোরে চাপ দিয়ে একদম খাবার গুঁড়ো গুঁড়ো করে। ওটার মধ্যে সবসময় দেখবা গুঁড়ো গুঁড়ো খাবার থাকে। আর এটাও হচ্ছে গিজার্ড, ওই একই জিনিস।
এদের তো দাঁত নাই, পাখিদেরও যেমন দাঁত নাই, এই পোকামাকড়েরও দাঁত নাই। তা খাবার যদি খায় ছোটখাটো টুকরা তো খেয়ে ফেলে, তো সেটারে যদি গুঁড়া গুঁড়া না করে তাহলে তো মুশকিল হয়। সেই গুঁড়া গুঁড়া করার কাজটা করে এই গিজার্ডের মাধ্যমে। আর এই যে ফুলের পাপড়ির মতো দেখতে পাচ্ছ, কয়টা দেখতে পাচ্ছ এখানে ফুলের পাপড়ি বলো তো? 6টা। 6টা, কিন্তু থাকে 12টা। মানে এক পাশ দিয়ে দেখতেছো তো, পুরো জিনিসটা তো এক সাইড দেখতেছো, ওই পাশেও 6টা আছে। এটাকে বলা হয়, এগুলোকে বলা হয় হেপাটিক সিকা। হেপাটিক 6টা, সিকা এগুলো 12টা থাকে সাধারণত। হেপাটিক সিকা এগুলোই আসল জিনিস, এগুলো দিয়েই পরিপাক স্যার, রস বের হয়। হ্যাঁ গিজার্ড কি দাঁতের কাজ করে? হ্যাঁ, ওর ভেতরে দাঁত সেট করা আছে, ওটা কেটে দেখবো আনে, ওটার ভেতরে দাঁত আছে। বুঝছো? আর এই হেপাটিক সিকা যে ফুলের পাপড়ির মতো, এগুলো দিয়ে এনজাইম বের হয়, পরিপাক রস বের হয়, যেন খাবারটা ডাইজেস্ট হতে পারে। আর এই থলিটার মধ্যে বসে খাবারটা হজম হয়। এই যে থলিটা, এই থলিটাকে বলে মেসেন্টেরন। মেইন ডাইজেশনের কাজটা করে কিন্তু এই এই মেসেন্টেরন। থলিটার নাম মেসেন্টেরন। মনে থাকবে, মেসেন্টেরন। আর এই যে চিকন সুতাগুলো দেখতে পাচ্ছ, এই চিকন সুতাগুলোকে বলে মালপিজিয়ান নালিকা। এগুলো দিয়ে কিন্তু পরিপাকের কোনো কাজ করে না। এগুলো দিয়ে কি করে সেটা পরে বলবো। এটা লেখা রাখি, কালো কালি দিয়ে লিখে দিলাম, এটা পরিপাকের সাথে সম্পৃক্ত না, কিন্তু থাকে পরিপাক তন্ত্রের সাথে লাগানো। এটা দিয়ে সে বর্জ্য অপসারণ করে, রেচন পদার্থ কালেক্ট করে, আমাদের কিডনি যে কাজ করে এগুলো দিয়ে সেই কাজ ওরা করে। এটা নিয়ে পরে কথা বলবো। এটার নাম হচ্ছে মালপিজিয়ান নালিকা। এটার আবার আলাদা লেসন আছে, লেকচার আছে। মালপিজিয়ান নালিকা ওই চিকন সুতাগুলোর নাম। গেল মেসেন্টেরন, এখানে এসে মেসেন্টেরন শেষ হয়ে যাবে। এই এখানে মেসেন্টেরন শেষ। এখানে দাগ দিয়েছি বলে যে দাগ থাকে তা না, বোঝানোর জন্য দাগ দিয়েছি। আর শেষের দিকে এই যে আরেকটা ফানেলের মতো অংশ আছে, এটার নাম হচ্ছে ইলিয়াম। ইলিয়াম। আর এই ভাঁজ করা জায়গাটার নাম হচ্ছে কোলন। কোলন। আর সবশেষে যে একটা থলির মতো অংশ আছে, এটাকে বলে রেকটাম বা মলাশয়। আর তার নিচে যে একটা ছিদ্র আছে যেটা দিয়ে বর্জ্য অপসারণ হয়, এটা নাম পায়ুচ্ছিদ্র বা অ্যানাস। এই পুরো ঘাসফড়িং এর পরিপাকতন্ত্রটা। প্রয়োজন বোধে আমি ছবি তুলে গ্রুপে দিয়ে দেবো না। আর বইয়ে আছে, এর চেয়ে সুন্দর ছবি বইতে আছে। এখন আমাদের তো আঁকতে হবে, বইয়েরটা থাকলেই তো আর আমাদের চলবে না, আমাদের নিজেদের তো আঁকতে হবে, তাই আমি এঁকে দিলাম। তোমাদের কি আঁকা এবং চিহ্নিতকরণ হয়েছে? জি স্যার। সবার কি হয়েছে? জি স্যার। ঠিক আছে, এখন আমি এই ছবিটা ঢেকে দিচ্ছি। এখন আমরা ছবিটা ঢেকে দিলাম। এবার আবার অবশ্যই একটা সাদা কাগজ নাও, আমি যখন যেটা বলবো আমার সাথে তোমরা আমাকে সহযোগিতা করবা। এই ছবিটা এখন আমি আবার একবার আঁকবো, তোমরা আমার সাথে একবার আঁকবা। কাগজের মায়া করার দরকার নেই, প্রয়োজন বোধে একটা খসড়া কাগজ নাও। এইবার কিন্তু আমি চিহ্নিত করবো না, আমি জিজ্ঞেস করব আঁকার পরে, দেখবা যে তুমি 60% নিজে বলতে পারবা। এইটা তোমাকে প্রচুর হেল্প করবে। এই সেকেন্ড ছবি আঁকাটা খুব গুরুত্বপূর্ণ। আগের বার তো তুমি কিছুই জানতা না, শুধু আমার সাথে সাথে দেখে দেখে আঁকছো। এখন কিন্তু তুমি তোমার মেমোরি থেকে অনেকটাই আঁকতে পারবা, মেমোরি থেকে অনেকগুলোরই নাম তুমি বলতে পারবা। এটার নামই হচ্ছে মেমোরি রিকল। কেউ যদি শর্টকাট যে না আমি আঁকবো না, তাহলে ভুল করবা। এবার আরেকবার, হ্যাঁ মনে থাকবে তো? এবার দেখবা আমি যদি ভুলও করি তুমি সেটা ধরতে পারবা। আবার অনেকে দেখো আমার আগেই এঁকে ফেলবে। আঁকো। আমার অনুরোধ থাকবে এরপরে বাসায় বসে আরো একবার আঁকবা। এবার আর আমরা অত সময় নিব না, তাড়াতাড়ি আমরা এঁকে ফেলতে পারবো।
তাই না? তাড়াতাড়ি আঁকা গিয়েছে না? খুব বেশি সময় লাগে নাই কিন্তু। আঁকতে পেরেছো? সময় লাগার কথা না খুব একটা, একটানেই জি এঁকে স্যার। ফেলা যায়। এরপরে যদি তুমি আরেকবার প্র্যাকটিস করো, তুমি দেখবা যে এই ছবি আঁকতে তোমার সময় লাগবে বড় জোর 1 মিনিট, সময় লাগবে না খুব একটা। আঁকছো কিনা একটু বলো। জি জি স্যার। স্যার। জি স্যার। ঠিক আছে, জি স্যার। ঠিক আছে। এবার কিন্তু দেখবা যে তুমি বলে দিতে পারবা, বেশিরভাগ জায়গা তুমি চিনে ফেলেছো, আমার বলা লাগবে না। এটা কি? মুখ ছিদ্র। হ্যাঁ। তারপরের চ্যাপ্টা জায়গাটা? মুখ বিবর। মুখ বিবর। হ্যাঁ। এখানে একটা পেশি আছে যেটা দিয়ে খাবারটাকে চাপ দিয়ে ভেতরে পাঠিয়ে দেয়, কি নাম? গলবিল। গলবিল। হ্যাঁ, গলবিল। ঠিক আছে। হ্যাঁ, এগুলো কি? লালা গ্রন্থি। হ্যাঁ, লালা গ্রন্থি। ঠিক আছে, থ্যাংক ইউ। এটা কি? অন্ননালী। অন্ননালী, অন্ননালী। যেটা দিয়ে খাবার পাকস্থলীতে পাঠায়। হ্যাঁ, এটা কি? পাকস্থলী। পাকস্থলী। আর এই যে সেই যে মেশিন গুঁড়া করার গিজার। মেশিনটার নাম কি? গিজার। গিজার্ড। গিজার্ড। এই যে ফুলের পাপড়িগুলো? হেপাটিক্সিকা। হেপাটিক্সিকা। হ্যাঁ, ঠিক আছে। এটা? মেসেন্টেরম। মেসেন্টেরন। হ্যাঁ, এটা? মালপিজিয়াল। না, ইলিয়াম। ইলিয়াম। এই যে ইলিয়াম। থলিটা, ইলিয়াম। মালপিজিয়ান নালিকা ঠিকই বলেছো, এই যে চিকন সুতাগুলো। মালপিজিয়ান নালী। এই থলিটার নাম হচ্ছে ইলিয়াম। এটা? ইলিয়াম। কোলন। 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 এটা? রেকটাম। আর এটা? পায়ুছিদ্র বা পায়ুছিদ্র। পায়ুছিদ্র। তাহলে এই যা আমরা আঁকছি এইটাই আমরা আমাদের ভাষা দিয়ে লিখবো, বইয়ের ভাষার আমাদের দরকার নেই। তোমাদের কি মনে হয় যে এটা কঠিন কিছু হবে? মোটেই না, কঠিন হওয়ার কোনো সুযোগই নাই। শুরু করো। ঘাসফড়িং এর পরিপাকতন্ত্র 3টি প্রধান ভাগে বিভক্ত, যথা, শুরু করে দাও। ঘাসফড়িং এর পরিপাকতন্ত্র 3টি প্রধান ভাগে বিভক্ত, যথা ক। ঘাসফড়িং এর পরিপাকতন্ত্র 3টি প্রধান ভাগে বিভক্ত, যথা ক অগ্র পৌষ্টিক নালী। ক লেখো, অগ্র পৌষ্টিক নালী। ব্র্যাকেটে লেখো এস্টোমোডিয়াম, ইংরেজিতে বলা হয় এস্টোমোডিয়াম। অগ্র পৌষ্টিক নালী বা এস্টোমোডিয়াম। ঘাসফড়িং এর পরিপাকতন্ত্র 3টি প্রধান ভাগে বিভক্ত, যথা ক অগ্র পৌষ্টিক নালী বা এস্টোমোডিয়াম। হাইফেন দিয়ে লেখো, শব্দটা লিখে আন্ডারলাইন করে হাইফেন দাও। দিয়েছো? বা কোলন দাও। নোট নিজে করা শিখতেছো, এটা অনেক উপকার হবে তোমার। হাতে লেখা ভালো হবে, নিজের হাতের লেখা নোট পরীক্ষায় মনে পড়বে ভালো। এর অনেক উপকারিতা আছে। পড়াটা তুমি একই সাথে বুঝে বুঝে যাচ্ছ, এর অনেক উপকারিতা আছে। কিন্তু যদি তুমি উপকার না নিতে চাও, আর যদি নিতে না চাও, তুমি যদি বিরক্ত হও, তাহলে সেটা ভিন্ন। বিরক্ত হয় অনেকে। এবার লেখো, এই যে দেখো, আমরা অগ্রপৌষ্টিক নালী বলেছি কোনটুকুকে? একটু ছবিটা জুম করে দেখি দেখায়, দেখো কোনটাকে আমরা অগ্রপৌষ্টিক নালী বলছি। এই যে দেখো, এই মুখছিদ্র দিয়ে শুরু করে গিজার্ড যে তার শেষ প্রান্ত পর্যন্ত, এটা হচ্ছে গিজার্ডের শেষ প্রান্ত। তাহলে সংজ্ঞাটাও আমরা ওইভাবে দেই। লেখো, মুখছিদ্র থেকে শুরু করে গিজার্ডের শেষ প্রান্ত পর্যন্ত বিস্তৃত। মুখছিদ্র থেকে শুরু করে গিজার্ডের শেষ প্রান্ত পর্যন্ত বিস্তৃত। এই গিজার্ড শুরু এখানে, শেষ এখানে। পেছনটা দেখতে পাচ্ছ না, এই ফুলের পাপড়ির জন্য, হেপাটিক্সিকার জন্য। মুখছিদ্র থেকে শুরু করে গিজার্ডের শেষ প্রান্ত পর্যন্ত বিস্তৃত অঞ্চলটিকে অগ্রপৌষ্টিক নালী বলে। মুখছিদ্র থেকে শুরু করে গিজার্ড এর শেষ প্রান্ত পর্যন্ত বিস্তৃত অংশটিকে অগ্রপৌষ্টিক নালী বলে। লিখতে পারছো? মুখছিদ্র থেকে শুরু করে গিজার্ড এর শেষ প্রান্ত পর্যন্ত বিস্তৃত অংশটিকে অগ্রপৌষ্টিক নালী বলে। দাড়ি সাথে লেখো,
এর অংশগুলি নিম্নরূপ বা এর সংক্ষিপ্ত বর্ণনা নিম্নরূপ, যা খুশি একটা কিছু লেখো, এর সংক্ষিপ্ত বর্ণনা নিম্নরূপ। এবার রোমান 1 লেখো, মুখছিদ্র। এই হচ্ছে ঘাসফড়িং এর মুখছিদ্র। আচ্ছা, মুখছিদ্র বা মাউথ, হাইফেন দিয়ে লেখো, ঘাসফড়িং এর মুখছিদ্রটি মস্তকের যে অঞ্চলে অবস্থান করে, ঘাসফড়িং এর মুখছিদ্রটি মস্তকের যে অঞ্চলে অবস্থান করে তাকে, আমি এখানে একটা শব্দ লিখি, কি লিখছি দেখো তো শব্দটা, কলমের শেষ প্রান্তে দেখো তো শব্দটা কি, সিবেরিয়াম বলে। হ্যাঁ, ঘাসফড়িং এর মুখছিদ্রটি মস্তকের যে অঞ্চলে অবস্থান করে তাকে সিবেরিয়াম বলে। ঘাসফড়িং এর মুখছিদ্রটি মস্তকের যে অঞ্চলে অবস্থান করে তাকে সিবেরিয়াম বলে। ঘাসফড়িং এর মুখছিদ্রটি মস্তকের যে অঞ্চলে অবস্থান করে তাকে সিবেরিয়াম বলে। দাড়ি, সাথী লেখো, মুখপাঙ্গ দ্বারা মুখছিদ্রটি পরিবেষ্টিত থাকে। মুখপাঙ্গ দ্বারা বা মুখপাঙ্গ সমূহ দ্বারা, মুখপাঙ্গের কথা মনে আছে তো, ল্যাব্রাম, ল্যাবিয়াম, ম্যান্ডিবল, ম্যাক্সিলা, মনে আছে না? মুখপাঙ্গ সমূহ দ্বারা মুখছিদ্রটি পরিবেষ্টিত থাকে। যেভাবে লেখো, বা মুখছিদ্রটি মুখপাঙ্গ সমূহ দ্বারা পরিবেষ্টিত থাকে, যেভাবে লেখো, মুখছিদ্রটি মুখপাঙ্গ সমূহ দ্বারা পরিবেষ্টিত থাকে। মুখছিদ্রটি মুখপাঙ্গ সমূহ দ্বারা পরিবেষ্টিত থাকে। লিখছ? জি স্যার। নিচে লেখো কাজ। আমরা প্রত্যেকটা আইটেমের কাজ লিখবো আলাদাভাবে। নিচে ছোট্ট করে লেখো কাজ। খাদ্য গ্রহণ করাই মুখছিদ্রের কাজ। খাদ্য গ্রহণ করাই মুখছিদ্রের কাজ। আমরা মুখছিদ্র লিখলাম, এবার লেখো রোমান 2, নিচে লেখো রোমান 2, মুখ বিবর, মাউথ ক্যাভিটি, আমাদের যে জায়গার ভিতরে জিহ্বা, তারপরে তোমার দাঁত সেট করা আছে, মুখের ছিদ্রটার ঠিক পেছনে যে বড় জায়গাটা, ছিদ্রটা হচ্ছে মুখছিদ্র তো ওষ্ঠ দ্বারা পরিবৃত আমাদের, তার পেছনের যে বড় জায়গাটার নামই হচ্ছে মুখ বিবর। ওদেরও তাই, মুখ বিবর লিখে হাইফেন দিয়ে লেখো। মুখছিদ্রের পরবর্তী প্রশস্ত স্থানকে মুখ বিবর বলে। মুখ বিবর কথাটা লিখে হাইফেন দিয়ে লেখো। মুখছিদ্রের পরবর্তী প্রশস্ত স্থানকে মুখ বিবর বলে। মুখছিদ্রের পরবর্তী প্রশস্ত স্থানকে মুখ বিবর বলে। মুখছিদ্রের পরবর্তী প্রশস্ত স্থানকে মুখ বিবর বলে। দাড়ি, সাথে লেখো, এর দুই পাশে দুটি লালা গ্রন্থি থাকে। এর দুই পাশে দুটি লালা গ্রন্থি থাকে। এর দুই পাশে দুটি লালা গ্রন্থি থাকে। নিচে লেখো কাজ। খাদ্যকে লালার সাথে মিশতে সাহায্য করে। খাদ্যকে লালার সাথে মিশতে সাহায্য করে। খাদ্যকে লালার সাথে মিশতে সাহায্য করে। আজকে এটুকুই থাকবে। সবাই লিখতে পারছো কিনা দেখো। খাদ্যকে লালার সাথে মিশতে সাহায্য করে।